বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণী ও বিনিয়োগ সিদ্ধান্ত অধ্যায় শুরু করতেছি। এটা একাদশ শ্রেণীর ফিনান্স প্রথম পত্র বইয়ে, ফিনান্স ব্যাংকিং এবং বীমা প্রথম পত্র বইয়ে এটা আমার প্রথম ক্লাস। ক্যাপিটাল বাজেটিং আপনারা ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো করলে অবশ্যই যে কোনো অঙ্ক সহজে সমাধান করতে পারবেন এবং অঙ্কগুলো সহজে বুঝতে পারবেন। পুরো বই যে কোনো সাজেশন বই অঙ্কগুলো করতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে এখন শুরু করতেছি মূলধন বাজেটিং, যেটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বিজনেস ফিনান্স ব্যাংকিং বীমা বই রয়েছে। মূলধন বাজেটিং শুরু করার পরে আগে আমরা মূলধন বাজেটিং সম্পর্কে একটু ধারণা নিব। অঙ্ক শুরু করার আগে মূলধন বাজেটিং সম্পর্কে একটু ধারণা নিব। মূলধন বাজেটিং এর মধ্যে এখানে দুটো শব্দ রয়েছে, একটা মূলধন আর একটা হচ্ছে বাজেটিং। সাধারণ অর্থে বলা যায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী মূলধন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলা হয়। এটা হচ্ছে সাধারণ একটা অর্থ। এখানে মূলধন বলতে উৎপাদন কাজে নিয়োজিত সম্পদকে বোঝায়, কেননা এই মূলধন বাজেটিং এর দুইটা শব্দ, একটা মূলধন এবং আরেকটা বাজেটিং। তাহলে মূলধন বিষয়টা কি? এখানে বলা হচ্ছে মূলধন বলতে উৎপাদন কাজে নিয়োজিত সম্পদকে বোঝায়। মূলধন হচ্ছে উৎপাদন কাজে, মূলধন বলতে উৎপাদন কাজে নিয়োজিত সম্পদকে বোঝায়। এটা হচ্ছে মূলধনের বিষয়, মূলধন। আর বাজেটিং হলো কি? আর বাজেটিং হলো একটি আর্থিক পরিকল্পনা। বাজেটিং হলো একটি আর্থিক পরিকল্পনা। তাহলে বাজেটিং কি? বাজেটিং হলো একটি আর্থিক পরিকল্পনা, যার মাধ্যমে ভবিষ্যৎ আয় ও ব্যয়ের একটি সুনির্দিষ্ট হিসাব থাকে। তাহলে যার মাধ্যমে ভবিষ্যতের আয় ও ব্যয়ের একটি সুনির্দিষ্ট হিসাব থাকে। তাহলে বাজেটিং হলো কি? আমরা কি? একটি আর্থিক পরিকল্পনা যার মাধ্যমে ভবিষ্যতে আয় ও ব্যয়ের একটি সুনির্দিষ্ট হিসাব থাকে। এটা মূলত আমরা মূলধন বাজেটিং দুটা শব্দের অর্থ সম্পর্কে জানলাম। এই দুটা শব্দকে গুরুত্ব বহন করে। তো মূলধন বাজেটিং এখানে আপনারা সবগুলো রেডি করে নেবেন। আমি মূলত কিওয়ার্ড গুলো আলোচনা করে আপনার মধ্যে চলে যাবো। এটা আমি অঙ্কের ছাত্র অঙ্ক নিয়ে আলোচনা করবো, অধিকাংশ কি নিয়ে আলোচনা করবো না, তবে অঙ্কের সাথে সাথে যেগুলো আছে সেগুলো তাদের সাথে আলোচনা করবো। তাহলে আমরা মূলধন বাজেটিং সম্পর্কে জানলাম। আর মূলধন বাজেটিং এর আরো গুরুত্বপূর্ণ হলো মূলধন বাজেটিং হলো, সুতরাং এখানে মূলধন বাজেটিং হলো কি? এক, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। মূলধন বাজেটিংটা কি? বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। দুই হচ্ছে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণের ব্যবহার। 3 নম্বর, এর মাধ্যমে সর্বোত্তম পরিকল্পনা নির্বাচন করা যায়। মূলধন বাজেটিং মধ্যে যে পরিকল্পনা সর্বোত্তম হবে সেটি নির্বাচন করা যায়। আর নাম্বার 4 হচ্ছে কম ঝুঁকিতে কোন প্রকল্পে বেশি মুনাফা অর্জন করা তা চিহ্নিত করা যায়। মানে ঝুঁকি হবে কম ঝুঁকি দিয়ে কোন প্রকল্পে মুনাফা বেশি অর্জন করা যাবে সেই সম্পর্কে চিহ্নিত করা যায়। সেজন্য মূলধন বাজেট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ে অনেক কিছু আমরা জানবো, অঙ্ক শিখবো, পাশাপাশি এই সম্পর্কে জানবো। তাহলে আমি মূলধন বাজেটের সম্পর্কে সাধারণত একটু ধারণা দিয়ে দিলাম আপনারা বিস্তারিত পড়ে নেবেন। এরপর আমি যে বিষয়ে যাচ্ছি, মূলধন বাজেটিং এর কৌশল বা পদ্ধতি। তাহলে আমি এখন আপনাদের সাথে আসতেছি মূলধন বাজেটিং এর কৌশল ও পদ্ধতি আলোচনা করার জন্য। তাহলে মূলধন বাজেটিং এর কৌশল, যেটাকে ইংরেজিতে বলা হয় ক্যাপিটাল বাজেটিং টেকনিক। মূলধন বাজেটিং এর কৌশল মূলত প্রকল্প মূল্যায়নের পদ্ধতিগুলোকে মূলত দুটি প্রধান ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে। দুইটা ভাগ নিয়ে প্রধান ভাগে ভাগ করে এবং ওইগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে। যথা 1 নম্বর হচ্ছে কি? সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতি ইংরেজিতে বলা হচ্ছে ট্রেডিশনাল মেথড। যেটা এখানে দেওয়া আছে যে 4 নম্বর সনাতন পদ্ধতি, সনাতন বা ট্রেডিশনাল মেথড। এই ট্রেডিশনাল মেথডের অধীনে দেখা যাচ্ছে আবার দুইটা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে গড় মুনাফা হার পদ্ধতি, যেটাকে এভারেজ রেট অফ রিটার্ন বলা হয় সংক্ষেপে ARR বলা হয় ইংরেজিতে। আরেকটা হচ্ছে পে ব্যাক সময় পদ্ধতি, যেটাকে পে ব্যাক পিরিয়ড অথবা PBP মেথড বলা হয়। প্রত্যেকটা অক্ষর প্রথম অক্ষর নিয়ে PBP মেথড বলা হয়। তাহলে এই সনাতন পদ্ধতিতে মূলত আমরা এই দুইটা পদ্ধতিকে শিখবো। আজকে আমরা যে সনাতন পদ্ধতি মূলত পে ব্যাক সময় পদ্ধতি নিয়ে আমি আলোচনা করবো। এগুলো ধারাবাহিকভাবে আলোচনা আসবে। যদিও গড় মুনাফা হার আগে দিয়েছে, কিন্তু পে ব্যাক সময় দিয়ে আমি শুরু করবো। তাহলে এটা গেল মূলত আমাদের কোনটা? এটা গেল আমাদের এই সনাতন পদ্ধতি বিষয়। এরপর 2 নম্বর হচ্ছে বাটাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। আরেকটা হচ্ছে বাটাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। এটা বাটাকৃত নগদ প্রবাহ পদ্ধতি, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড। তাহলে দুইটা মেথড আছে। এই মেথডের উল্লেখযোগ্য এই মেথডে যে পদ্ধতিগুলো রয়েছে সেটা যদি আমরা দেখি, এই যে বাটাকৃত নগদ প্রবাহ পদ্ধতি বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড, সংক্ষেপে এটাকে DCF মেথড বলা হয়। এটাতে দুইটা পদ্ধতি দেখা যায়। একটা হচ্ছে 1 নম্বর হচ্ছে যে দুইটা পদ্ধতির মধ্যে 1 নম্বর প্রথমটা হচ্ছে যে কি? নিট বর্তমান মূল্য পদ্ধতি।
নিট বর্তমান মূল্য পদ্ধতি, যেটাকে নেট প্রেজেন্ট ভ্যালু মেথড বলা হয়। নেট প্রেজেন্ট ভ্যালু মেথড বলা হয় বা সংক্ষেপে এনপিভি মেথড বলা হয়। আর 2 নম্বর হচ্ছে আভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি, যেটাকে বলা হয় ইন্টারনাল রেট অফ রিটার্ন, সংক্ষেপে আইআরআর। প্রতিটি অক্ষর প্রথম অক্ষর নিয়ে আইআরআর মেথড বলা হয়। মূলত ওই উপরে দুটো পদ্ধতি, নিচে এই দুটো পদ্ধতি, এই দুটা চারটা পদ্ধতি নিয়ে আমরা এখানে যে দুটা পদ্ধতি আছে এই দুটা, আর উপরে আমরা যে দুটা পদ্ধতি দেখেছি এই যে সনাতন পদ্ধতিতে এই দুটা যে পদ্ধতি দেখেছি, এই চারটা পদ্ধতি আমরা এই অধ্যায়ে আলোচনা করব। আজকে আমি যে পদ্ধতি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এইটা 2 নম্বর দিয়ে পেব্যাক সময় পদ্ধতি, ট্রেডিশনাল মেথডে পেব্যাক সময় পদ্ধতি। এই পদ্ধতি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে বোঝা গেল, কিছু আইডিয়া পেলাম পদ্ধতিগুলো। এখন আমি আজকে পেব্যাক সময় পদ্ধতি নিয়ে আলোচনা করছি। তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে বিনিয়োগ পরিশোধকাল বা পেব্যাক সময় পদ্ধতি সম্পর্কে ধারণা। এটা সম্পর্কে আমরা এখন ধারণাতে যাব। এটা সম্পর্কে ধারণায় যেতে গেলে যে বিষয়টা আমাদের জানতে হবে, মূলধন পেব্যাক পরিশোধ বা বিনিয়োগ পরিশোধকাল কি বা পেব্যাক সময় পদ্ধতি কি, এটা সম্পর্কে ধারণা নিতে হবে। এখানে বলা হচ্ছে মূলধন বাজেট প্রণয়নের ক্ষেত্রে একটি প্রাচীন, জনপ্রিয়, সহজ সরল ও বহুল ব্যবহৃত পদ্ধতি হচ্ছে এটাই। 1964 থেকে 65 সালে ইংল্যান্ডের শিল্প কারখানায় এই পদ্ধতি চালু করা হয়। এটার সংজ্ঞাতে বলা হয়, দেখেন এখানে সংজ্ঞাটা আমি দেখাচ্ছি হাইলাইট করে, একটি প্রকল্পে যে অর্থ ব্যয় করা হয়, একটি প্রকল্প আমরা যে কোনো একটা ব্যবসা বাণিজ্য বা যে কোনো একটা প্রকল্পে যে অর্থ ব্যয় করা হবে তা ফেরত বা পুনরুদ্ধার করতে যেই সময়ের প্রয়োজন, উক্ত সময়কে পরিশোধকাল বলা হয়। একটা প্রকল্প, আপনি একটি ব্যবসা করতেছেন বা একটা বড় প্রকল্প করতেছেন, ওখানে টাকা দিচ্ছেন, বিনিয়োগ করতেছেন, মূলধন দিচ্ছেন বা বিনিয়োগ করতেছেন, ওই আসল টাকাটা ফেরত আসতে যে সময়ের প্রয়োজন হয় সেই সময়কে বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি বলা হয়। এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, আরো কিভাবে ব্যয় করে সেটা জানবো। পরিশোধকালের উপর ভিত্তি করে প্রকল্প নির্বাচনের কৌশলকে বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি বলে। তাহলে বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম। এরপরে বিনিয়োগ পরিশোধকাল বা পেব্যাক সময় কিভাবে নির্ণয় করা হবে বা কিভাবে গণনা করে সেটা সম্পর্কে আমরা জানবো। 8 নম্বর, বিনিয়োগ পরিশোধকাল বা পেব্যাক সময় গণনা বলা হচ্ছে কম্পিউটেশন অফ পেব্যাক পিরিয়ড। এটা সম্পর্কে আমরা জানবো। পরিশোধকাল পদ্ধতি বিনিয়োগ প্রকল্প মূল্যায়নের আন্তঃপ্রবাহ ধরনের উপর ভিত্তি করে দুটি সূত্র প্রয়োগ করা যায়। এখানে একটা বিষয় আসছে, আমি হাইলাইট করে রাখছি, মূল্যায়নের আন্তঃপ্রবাহ ধরনের উপর ভিত্তি করে দুটি সূত্র প্রয়োগ করা যায়। এখানে দুটি সূত্র ব্যবহার করা হয় আন্তঃপ্রবাহের উপর ভিত্তি করে। এখন আমাদের জানতে হবে আন্তঃপ্রবাহ কি। আবার আরেকটু পরে তারপরে আমরা আন্তঃপ্রবাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যেমন সমপরিমাণ আন্তঃপ্রবাহ বলা হচ্ছে, সমপরিমাণ আন্তঃপ্রবাহ, শুধু এখানে শুধু আন্তঃপ্রবাহ বলেছিল, এখানে আবার বলতে হচ্ছে আন্তঃপ্রবাহ আরেকটা সমপরিমাণ আন্তঃপ্রবাহ, মানে সমান আন্তঃপ্রবাহ এবং অসমান আন্তঃপ্রবাহ যদি অসমান হয় তাহলে আমরা যে জিনিসটা বিষয় এখানে দেখলাম যে আন্তঃপ্রবাহ, এই আন্তঃপ্রবাহ বিষয়টাকে এখানে দুভাগে দেখাচ্ছে। একটা হচ্ছে সমপরিমাণ আন্তঃপ্রবাহ আর একটা হচ্ছে অসম আন্তঃপ্রবাহ। এখন আমরা সম আন্তঃপ্রবাহ এবং অসম আন্তঃপ্রবাহ এগুলো উদাহরণ দেবো ধাপে এবং এগুলো অঙ্ক শুরু করবো। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এখন এই ক্লাসে সমপরিমাণ আন্তঃপ্রবাহ এটা নিয়ে আলোচনা করব, সাথে সাথে এখানে একটু অসম আন্তঃপ্রবাহ ধারণা দিব এবং শুধু আন্তঃপ্রবাহ কি এটাও জানবো। আরেকটা বিষয় জানবো বহিঃপ্রবাহ। এই বহিঃপ্রবাহ কি সেটাও। তাহলে এটা বোঝার জন্য আমি আপনাদেরকে কিছু নোটে যাচ্ছি, এখানে সবকিছু নাই, নোট থেকে আমি বিষয়টা আপনাদের দেখিয়ে দেবো। আমরা যে আন্তঃপ্রবাহ সম্পর্কে দেখেছি বইয়ে, এই আন্তঃপ্রবাহ এই আন্তঃপ্রবাহের অন্য নাম নগদ আন্তঃপ্রবাহ। আগে নামগুলো বলি, তারপর আমরা বুঝবো জিনিসটা কি। এরপর বা এটাকে বলা হচ্ছে কর পরবর্তী নগদ প্রবাহ। আন্তঃপ্রবাহের অন্য নাম কর পরবর্তী, মানে কর বাদ দেওয়ার পরে যে প্রবাহ আছে সেটাকে কর পরবর্তী নগদ প্রবাহ বলা হয়। আরেকটা নাম বা বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ, এটাকে বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ বলা হয়। আর এটার আমরা যে বিষয়টা জানি এটা হচ্ছে নিট আয় বা নিট মুনাফা বা নিট লাভ। এটা হচ্ছে নিট আয় বা নিট মুনাফা বা নিট লাভ, এইটাকে মূলত নগদ আন্তঃপ্রবাহ বা শুধু আন্তঃপ্রবাহ বলা হয়। তাহলে আন্তঃপ্রবাহ বুঝলাম আমরা কি, নিট আয়কে মূলত আন্তঃপ্রবাহ বলা হয়। মূলত এক বিষয় আন্তঃপ্রবাহ কি বিষয়টা আমরা জানলাম। এরপরে যে বিষয়টা হচ্ছে
এই আরেকটা সবগুলো একই কথা। তাহলে নগদ আন্তঃপ্রবাহ, কর পরবর্তী নগদ প্রবাহ বা বার্ষিক আন্তঃপ্রবাহ বা নিটাই বা নির্লাভ বা নিট মুনাফা সবগুলো হচ্ছে একই কথা। আসলগুলো হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। আশা করি বোঝা গেল। আরেকটা বড় কথা বলছিল বহিঃপ্রবাহ। এই যে বহিঃপ্রবাহ, নগদ বহিঃপ্রবাহ, নগদ বহিঃপ্রবাহ মানে টাকা চলে যাওয়া, আন্তঃপ্রবাহ মানে টাকাটা ব্যবসায় ফিরে আসা। আর বহিঃপ্রবাহ ধরো আমি ব্যবসা করতেছি, মূলধন বিনিয়োগ করতেছি, আর মূলধনটা চলে গেল, ওই মূলধন চলে যাওয়াটাকে মূলধনটাকে বলা হয় যে মূলত বহিঃপ্রবাহ। যে আমি যেখানে মূলধন লিখছি, মূলধনটা ব্যবসা থেকে চলে যায়, মূলধন ব্যবসা দেওয়ার পরে সম্পত্তি কিনতে হয়, বিভিন্ন দায় পরিশোধ করতে হয়, সেজন্য টাকাটা চলে যায় বিদায়, সেটা নাম হচ্ছে বহিঃপ্রবাহ। আর ব্যবসা করে নগদ টাকা আসে, আর মাসে মাসে বছর প্রতিদিন টাকা ঢুকতে থাকে ব্যবসা প্রতিষ্ঠানে, ঢুকলে তখন সেটাকে আন্তঃপ্রবাহ বলা হয়। টাকা যখন আসবে বা ঢুকবে তখন আন্তঃপ্রবাহ, টাকা যখন চলে যাবে সেটা হচ্ছে বহিঃপ্রবাহ। নিট লাভ বা নিট মুনাফার মাধ্যমে ব্যবসা পরিচালনা করলে নিট লাভ বা নিট মুনাফা হয়, ওটার মাধ্যমে টাকাটা ফিরে আসে, সেই জন্য সেটা আন্তঃপ্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ। আর মূলধন বিনিয়োগের মাধ্যমে টাকা চলে যাচ্ছে, সেটা হচ্ছে বহিঃপ্রবাহ। তার নগদ বহিঃপ্রবাহ বা বিনিয়োগ বা প্রাথমিক বিনিয়োগ বা মূলধন সবগুলো একই কথা, ইংরেজিতে বলা হয় এনসিইউ। টোটাল কথা হচ্ছে নেট ক্যাশ আউটফ্লো। আর এগুলো সবগুলো হচ্ছে কি একই কথা। তাহলে আমরা বহিঃপ্রবাহ, আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ সম্পর্কে একটা ধারণা পাইলাম। এরপর যে বিষয়টা আমরা দেখব, এরপর তাহলে আমরা আন্তঃপ্রবাহ সম্পর্কে জানলাম, সাথে সাথে এটাকে আমরা বহিঃপ্রবাহ সম্পর্কে জানলাম। এরপর সম আন্তঃপ্রবাহ এবং অসম আন্তঃপ্রবাহ। সম আন্তঃপ্রবাহ সম্পর্কে যদি আমি আপনাদের বলি, এই যে এই একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে পারছি, দেখাবো এখন। উদাহরণ 4, এই উদাহরণটা দিয়ে একটি প্রকল্পে একটি উদাহরণ 4, একটি প্রকল্পে 1 লক্ষ টাকা মূলধন প্রয়োজন হয়। তাহলে মূলধন কত? 1 লক্ষ টাকা মূলধন দিচ্ছে, এটা বিনিয়োগ করতেছে, এটা বহিঃপ্রবাহ, মূলধনকে বহিঃপ্রবাহ বলে। এ থেকে প্রতি বছর 25,000 টাকা করে, প্রত্যেক বছর 25,000 টাকা করে মোট 6 বছর আসে। প্রথম বছরে 25,000, দ্বিতীয় বছরে 25,000, তৃতীয় বছরে 25,000, চতুর্থ বছরে 25,000, পঞ্চম বছর 25,000, ষষ্ঠ বছরে 25,000। সবগুলাই 25,000 নগদ আন্তঃপ্রবাহ আসে, মানে নির্লাভ পাওয়া যায়। আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ আমি আলোচনা করছি একটু আগে, পাওয়া যায়। তাহলে 1 লক্ষ টাকা মূলধন খাটিয়ে বিনিয়োগ করে ব্যবসায় প্রত্যেক বছর 25,000 টাকা করে 6 বছর পর্যন্ত নগদ আন্তঃপ্রবাহ আসে। এই 6 বছর 25,000 টাকা প্রত্যেক বছর আসে যায়, যেহেতু ফিগারটা 25,000 6 বছরের জন্য সমান, সেটার জন্য সেটাকে সম আন্তঃপ্রবাহ বলা হয়। তাহলে সম আন্তঃপ্রবাহ কি আমার বিষয়টা বুঝলাম। সম আন্তঃপ্রবাহ হলে যদি নির্লাভ একই পরিমাণ আছে, প্রত্যেক বছর নির্লাভ যদি একই রকম হয়, সেটাকে সম পরিমাণ আন্তঃপ্রবাহ বলা হয়। তাহলে সম আন্তঃপ্রবাহকে আমরা সেটা বুঝলাম এই উদাহরণের মাধ্যমে। এরপর বলা হচ্ছে আবার ফিরে যায় বিনিয়োগ পরিশোধকাল নির্ণয় করা। সম আন্তঃপ্রবাহের মাধ্যমে কি করতে হবে? বিনিয়োগ পরিশোধকাল নির্ণয় করতে হবে। আচ্ছা, এটার জন্য আবার আমি পিছনে ফিরে যাচ্ছি, যেহেতু এখানে আমি আন্তঃপ্রবাহের বিষয়ে আপনাদের বলেছিলাম একটু আগে। আন্তঃপ্রবাহ দুই রকম, একটা সম আন্তঃপ্রবাহ আর একটা হচ্ছে যে অসম আন্তঃপ্রবাহ। আর এটি দুটি সূত্র প্রয়োগ করে ব্যবহার করা যায়, সম পরিমাণ আন্তঃপ্রবাহ এবং অসম আন্তঃপ্রবাহ। সম পরিমাণ আন্তঃপ্রবাহের জন্য আলাদা সূত্র, অসম আন্তঃপ্রবাহের জন্য আলাদা সূত্র। আমরা যদি অর্থের আন্তঃপ্রবাহ সমান হয়, যদি সমান হয়, এটা হচ্ছে সম পরিমাণ আন্তঃপ্রবাহ। অর্থের আন্তঃপ্রবাহ সমান হয়, এটার সূত্র হচ্ছে মূলত আমরা এখন যেটা আলোচনা করব, সেটা হচ্ছে যে সম আন্তঃপ্রবাহের সূত্র। দেখেন যদি আমরা বলি, দেখেন যদি অর্থের আন্তঃপ্রবাহ কি হয়? সমান হয়। তবে এই ক্ষেত্রে এটা সূত্র হচ্ছে, এই ক্ষেত্রে বিনিয়োগের প্রাথমিক ব্যয়, এই প্রাথমিক বিনিয়োগ বা বিনিয়োগের প্রাথমিক ব্যয়কে প্রতি বছরের নগদ প্রবাহ দ্বারা, প্রতি বছর যে নগদ প্রবাহ হবে সেটা দ্বারা ভাগ করে বিনিয়োগ পরিশোধকাল বের করতে হবে। একেবারে ইজি একটা বিষয়। তাহলে বিনিয়োগ পরিশোধকাল সমান ব্যয় সময় সমান প্রাথমিক বিনিয়োগ বাকচিহ্ন দেখেছেন বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। এটা হলো মূল সূত্র। এখন আমরা এখানে মান বসাবো। এই উদাহরণ চাই, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, উদাহরণ চাই একটি প্রকল্পে 1 লক্ষ টাকা মূলধন প্রয়োজন, এর থেকে প্রতি বছর 25,000 টাকা করে মোট 6 বছর নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে। বিনিয়োগ পরিশোধকাল নির্ণয় করা। তাহলে এটা এই সূত্রটা, উপরে যে সূত্রটা আমরা পেলাম, বিনিয়োগ পরিশোধকাল বা ব্যয় সমান সমান প্রাথমিক বিনিয়োগ বা বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। আর প্রাথমিক বিনিয়োগ কত? আমাদের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা এখানে বসে গেল, 1 লক্ষ টাকা বসে গেল। এরপর এই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ সেটা হচ্ছে যে 25,000 টাকা, একটা বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ, এই 25,000 টাকা
এখানে বসে গেল 25,000 টাকা, নিচে বসে গেল। তাহলে উপরে প্রাথমিক বিনিয়োগ 1 লক্ষ টাকা, আন্তঃপ্রবাহ 25,000 ভাগ করলে 60 বছর। তাহলে আমাদের উত্তর চলে আসলো 60 বছর। 60 বছর হচ্ছে যে বিনিয়োগ পরিশোধকালের উত্তর। বিনিয়োগ পরিশোধকালের উত্তর হচ্ছে 4 বছরের মধ্যে টাকাটা ফেরত পাওয়া যাবে। আশা করি বিষয়টা বোঝা গেল। তাহলে আমরা 4 বছরটা পেয়ে গেলাম। মূলত এটাই আমাদের এই প্রশ্নের, আমাদের যে প্রশ্ন বলেছিল, কি বলেছিল, এই বিনিয়োগ পরিশোধকালে, যে বিনিয়োগ পরিশোধকালে এটার উত্তর হচ্ছে মূলত এই 60 বছরে। আশা করি আমরা এটা বুঝলাম। এরপরে আমি যদি আপনাদের জানাই, আমাদের বিনিয়োগ 25,000 টাকা করে 6 বছর আছে, মোট 6 বছর আছে। কিন্তু আমাদের আসল টাকাটা উঠে আসতে আমাদের 1 লক্ষ 25,000 বাদ দিয়ে, আর ওইটা এই টাকা উঠে আসতে সময় লাগে কত? 4 বছর। এই টাকা উঠে আসতে সময় লাগে 4 বছর। তার আরো অতিরিক্ত কত বছর বাড়তি থাকতেছে? 6 থেকে 4 বাদ দিলে 2 বছর বাড়তি টাকা থাকতেছে, মানে 2 বছর লাভের মধ্যে থাকতেছে। 1 লক্ষ টাকা উঠে যাওয়ার পরে বাকি 25,000 টাকা করে 2 বছর 50,000 টাকা লাভ হবে। তাহলে 1 লক্ষ টাকা বিনিয়োগ করে প্রত্যেক বছর যদি 25,000 টাকা করে 6 বছর আসে, 4 বছরে টাকাটা উঠে আসে। আর 4 বছরে যেহেতু উঠে আসে, 6 থেকে 4 বাদ দিলে আর 2 বছর বাড়তি থাকে। ওই 2 বছরের টাকাটা প্রতিষ্ঠানের জন্য টোটালি 50,000 টাকা লাভ থাকে, 25 আশা করি বোঝা গেল এই বিষয়টা। আন্তঃপ্রবাহ অঙ্কটা এরকমই ইজি। এরপরে আমরা যেটা আসবো অসম আন্তঃপ্রবাহ নিয়ে, পরবর্তী ক্লাসে আমরা সেকেন্ড ক্লাসে অসম আন্তঃপ্রবাহ নিয়ে আলোচনা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।